পূর্ণতার তোতলামিপূর্ণ কথায় খুব বিরক্ত হলো পূর্ব। ওকে উদ্দেশ্য করে হাত দুটো ভাঁজ করে বলল, তোমাকে দেওয়ানগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গায় এনেছি, দি গ্রেট প্লেস লাউচাপটা। লুক অ্যারাউন্ড পূর্ণ, সি দ্য নেচার। কথাটুকু বলতেই পূর্ব কালো প্যান্টের পকেটে দারুণ স্মার্টনেসে হাতগুলো গুজে দাঁড়ালো। চোখে একরাশ মুগ্ধতা চেয়ে আছে চমৎকার। পূর্ণতার চারপাশে তাকাতেই অবাকের সীমান্ত পেরিয়ে এবার পূর্বের দিকে মোহপূর্ণ চাহনিতে দৃষ্টি নিবদ্ধ করল। সাদা কালোর অদ্ভুত কম্বিনেশনে দাঁড়িয়ে আছে ওয়াসিফ পূর্ব। কালো প্যান্টের দুপাশে লম্বা হোয়াইট লেগ স্ট্রিপ, বাম পায়ের হাঁটুর উপরে ইয়েলো লোগো চিহ্ন, একটা হোয়াইট ফুল হাতা শার্ট পরিধানে যার কলারটা একদম কালো, সাদা হাতা দুটো উল্টে করে গোটানো গোটানো অংশগুলোতে কালো রঙের ফুটে উঠেছে। চুল জেল দিয়ে শার্পলি ব্রাশ করা, গালে দাড়িগুলো সূক্ষ্ম শেপে কাটা। ভয়ঙ্কর লুক তো। এই বেশভূষায় পূর্ব এলো কেন? মাথায় আগুন ধরে যাচ্ছে যে। কি সাংঘাতিক বাবা! শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি সব গেট আপ ছাপিয়ে এই ট্যুর পোশাকে তো আগের সব লুককে মাটিতে মিলিয়ে দিয়েছে। পূর্ণতা স্থির দৃষ্টিতে কয়েকবার ঢোক গিল। পূর্ব এভাবে একের পর এক ডেঞ্জারাস লুক দেখিয়ে শুধু পূর্ণতাকে না, আশপাশে যদি কোনো রমণী, মানবী, ললনা থাকে তারাও তো দৃষ্টি দিয়েই গিলে খাবে। গলা শুকানো তো পরের ধাপ। পূর্ণতা চতুর্দিকে তাকালো, কেউ আশেপাশে নেই, একটা মানুষও নেই, থাকার কথাও না। বর্তমানে ও একটা কাঠের চার দেয়ালের মধ্যে আবদ্ধ, যার প্রতিটা দেয়াল জুড়ে খোলা জানালার মাঝে বিছানায় ঘুমন্ত ছিল। রুমের সিলিংটা কাঠের, ফ্লোরটাও কাঠের, দেয়ালগুলোও কাঠের। জানালা দিয়ে শো শো ধ্বনিতে বড্ড বাতাস আসছে। বাতাসের তাল গলে কাঠের খোলা জানালাগুলো ধপাস ধপাস বাড়ি খাচ্ছে। সাদা পাতলা কাপড়ের স্বচ্ছ কার্টেনগুলো দমকা হাওয়ায় ঘরের ভেতরে ঢুলে পড়ছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে দূর দূরান্তের সবুজে শ্যামল উঁচু টিলা, ছোট বড় পাহাড়। সেই পাহাড়ের মাথায় উপর শুভ্র মেঘগুচ্ছ, নীলচে আকাশ, সীমাহীন আকাশের তুলোর মতো মেঘগুচ্ছ একদিক থেকে অন্যদিকে নীরবে চলে যাচ্ছে। হঠাৎ মুখের কাছে তুড়ি বাজতেই পূর্ণতা সদ্বিত ফিরে পাওয়ার মতো চমকে ওঠে। স্থূল চাহনিতে পূর্বের দিকে তাকাতেই দেখল ওর বাঁ হাতে হ্যাঙ্কার ঝুলছে, তাতে ভাঁজ করা একটি সাদা পাড় বিশিষ্ট হালকা গোলাপি শাড়ি। শাড়িটা কি চমৎকার দেখতে, যেন সদ্য স্ফুটিত একটি ফুল। হালকা গোলাপির একগুচ্ছ গোলাপ ফুল যেন পূর্বের হাতের মুঠোতে। পূর্ণতা চাপা খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলে উঠল, এত সুন্দর শাড়ি তুমি কখন কিনলে? এটা সিক্রেট বিষয় বেবিজান, বলা বারণ। আপনি এখন উঠুন, এটা গায়ে জড়িয়ে আমাকে পুলকিত করুন। আমি আমার গোলাপি পূর্ণতাকে দেখতে চাই, দেখার সুযোগটা দেবেন? পূর্ব ঠোঁটের হাসিটা আরেকটু প্রসার করে পূর্ণতার হাত ধরার জন্য হাতে বাড়ি দেয়। পূর্ণতা ওর হাতের দিকে এক পলক তাকিয়ে বিনা ভাবনায় হাত ধরে বিছানা থেকে এক পা ফ্লোরে নামায়। পূর্ণতার হাতে হ্যাঙ্গার ধরিয়ে পূর্ব তর্জনী উঁচিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দেয়। পূর্ণতা যেতেই হঠাৎ পূর্বের ফোনটা বাজতে থাকে। পূর্ব পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই জরুরি আলাপে মগ্ন হয়ে পড়ে। আমার পরশু পর্যন্ত ছুটি নেই স্যার, একটা দিন কি ম্যানেজ করা সম্ভব না? পূর্ব, তুমি কি তোমার কাজে এখন গিলটি ফিল শুরু করেছ? তুমি কি জানো না তোমার অনুপস্থিতিতে এখানে কিভাবে কাজ থমকে থাকে? আমি সেটা মানছি স্যার, কিন্তু আমার বিষয়টাও তো খেয়ালিপনা করলে চলে না। আমি আগেও বলেছি স্যার, আমার পক্ষে রোবট হওয়া অসম্ভব ব্যাপার। আমি তো কখনো কথার বিরুদ্ধে যাই না। আজ কেন আপনার মনে হচ্ছে আমি এখানে কর্মচ্যুত করছি? তোমার উপর আমি কখনোই এমন মতামত পোষণ করিনি, এটা তুমি বেশ ভালো করেই জানো। একটা দিনের বেশি ছুটি মানে তোমার উপর আরও হেভি প্রেশার। তুমি কি সেটা নিতে পারবে? পূর্ব কলটা লাউড স্পিকারে ট্যাপ করে বিছানার উপর রাখলো। কথা যথারীতি চলতেই গায়ের গেঞ্জিটা একটানে খুলে ফেললো। খাটের নিচ থেকে লাগেজের চেইন খুলে একটা
আইভরি রঙের পাঞ্জাবি বের করে গায়ে জড়াতেই হাত দিয়ে চুল এপাশ ওপাশ করলো। পাঞ্জাবির হাত গোটাতেই বিষণ্ণ মুখ করে বলে উঠল, ঠিক আছে স্যার, আমাকে পরশু পাবেন, আমি শিওর আচ্ছা ঠিক আছে স্যার, আমাকে পরশু পাবেন, আমি শিওর দিচ্ছি পরশুদিন অফিসে থাকবো আমি। হঠাৎ কট করে দরজা খোলার শব্দ হতেই পূর্বের দৃষ্টি শব্দ উৎসের দিকে থমকে হাতা ফোল্ড করা আটকে যায়। এদিকে বিছানার উপর থেকে ক্রমাগত কেউ, পূর্ব, তুমি জবাব দিলে না। আমি কি তোমার জন্য গার্ড পাঠাবো? হ্যালো হ্যালো। করে চেঁচিয়ে যাচ্ছে। পূর্বের সেদিকে ভ্রুক্ষেপ নেই। পূর্বের মন ও মস্তিষ্ক এখন রুমের ভেতরে গোলাপি শাড়ির পড়ুয়া পূর্ণ রমণীর পানে আটকে গিয়েছে। পূর্ণতা ব্যস্ত ভঙ্গিতে শাড়ির কুচি ঠিক করতেই বলল, কথা বলছো না যে? লোকটা চেঁচাচ্ছে। পূর্ণতা যদি একবার তাকাতো হয়তো বুঝতে পারতো পূর্ব স্থির দৃষ্টিতে মনোমুগ্ধতায় বশীভূত আছে। পূর্ব মাথা ঝাঁকিয়ে বিছানা থেকে ফোন তুলে বলল, স্যার আমার নতুন গাড়ি এসেছে, চিন্তা করবেন না, আমি পরশু নিশ্চিত আসবো। শেষ বাক্যটা বলার সময় পূর্ব গলার স্বর নিচে নামিয়ে বলল, যেন কেউ শুনতে পাক। তাও একবার পূর্ণতার দিকে তাকিয়ে দেখল ও বুঝছে কিনা। যদি জানতে পারে পূর্ব পরশুকে একা রেখে চলে যাবে, তাহলে কোন ঝড়ের আলামত দেখাবে আল্লাহই ভালো জানে। পূর্ণতা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে, তার মানে ও কিচ্ছু শুনেনি। যাক, বাঁচা গেল। পূর্ব ফোনটা সাইলেন্ট করে পূর্ণতার ঠিক পেছনে দাঁড়িয়ে চুলে নাক লাগিয়ে বলল, তোমাকে মেরে ফেলি? পূর্ণতা কিঞ্চিত রাগ দেখিয়ে কপাল কুঁচকাল, বলল, মেরে ফেলার জন্য শাড়ি পরতে বললে? বাহ, দারুণ টেকনিক তো। এখন তো খুনেরও দেখি রদবদল হচ্ছে। কদিন পর শুনবো ভালোবাসো, না হলে মেরে ফেলবো। পূর্ব পেছন থেকে গলা জড়িয়ে চুলে নাক ডুবিয়ে আলতো হেসে দেয়। শক্ত করে জড়িয়ে ধরতেই আকস্মিক ব্যথায় ঠোঁট চেপে ভেতরে আবদ্ধ করে স্বাভাবিক গলায় উঠে, তুমি বড্ড বাজি হয়ে যাচ্ছ পূর্ণ। প্রতিদিন তোমার এক এক রূপ দেখে আমাকে পাগল হতে হচ্ছে। তোমার তো কঠিন হওয়া উচিত। দেশের একজন তরুণ দেশব্রত রাজনীতিবিদকে তুমি ঘায়েল করে মারছ, তাকে মানুষের সেবা করতে দিচ্ছ না, তার উপর এমন ভুলিয়ে ভালিয়ে কথা শুনিয়ে আমাকে আরও হিপনোটাইজ করে ফেলেছ। কি শাস্তি দেবো তোমায় বলো? চুপ করে সত্যি মেরে ফেলবো? পূর্ণতা গলা থেকে পূর্বের হাত জোড়া সরানোর ব্যর্থ চেষ্টা করতেই বলে ওঠে, মুখে সারাদিন মেরে ফেলবো মেরে ফেলবো লেপ্টে থাকে কেন? একটু স্বাভাবিক হওয়া যায় না? পূর্ব আরও কয়েক ধাপ জোর খাটিয়ে ধরতে নিলে ব্যথায় চোখ খিচুনি দিয়ে উঠে, তবুও পূর্ণতাকে ছাড়ে না। অসম্ভব। তোমার সাথে কিসের স্বাভাবিক? প্রেম তো স্বাভাবিক জিনিস না। তুমি আমার প্রেমিক এখনো আছো? বিয়ে হয়েছে না? লেট মি ফিনিশ। আমি বলেছি বিয়ের পর ছুটিয়ে প্রেম করব। তো এখন প্রেম করছি, সেটা কিসের সমস্যা? বিয়ে হচ্ছে সবার কাছে সার্টিফিকেট, যেটা বয়ান দেয় পূর্ণতা কবির একমাত্র, দ্বিমাত্র, ত্রিমাত্র, ইভেন সর্বমাত্র ওয়াসিফ পূর্বের। কি মাত্রামাত্রি হিসাব বোঝাচ্ছ? তোমার মতো সেমি পাগলের মাথায় এসব ইজি ক্যালকুলেশন ঢুকবে না। পূর্ণতা তিরস্কারপূর্ণ কথা শুনে ঝট করে হাত ছাড়িয়ে তীর্যক দৃষ্টিতে তাকাতেই থ হয়ে যায়। পূর্ব চোখের পলকে বাঁ হাতটা পেছনে লুকালো কেন? ওই হাতে কি কিছু ছিল? আল্লাহ, সত্যি সত্যি ছুরি ছিল নাকি ভয় দেখানোর জন্য? পূর্ণতার রাগে মুখ ফুলিয়ে চোখ ছোট করে কোমরে এক হাত রেখে অন্য হাতের তর্জনী উঠিয়ে বলে, আমাকে পাগল বলছো না? ভুলেও যদি কথা বলতে আসছো, হাতে কি ছিল তোমার? দেখাও দেখাও বলছি। তুমি তো পাগলই, কল্পনা জল্পনা করে একেবারে সানডে মানডে ক্লোজ করে দিয়েছ। তোমাকে বলেছি হাতে কি সেটা দেখাও। হাতে কিছুই নেই। পূর্ণতার সন্দেহ হচ্ছে পূর্বের মিনমিন ভাব দেখে। ও ঘুরতেই কেন হাতটা লুকিয়ে ফেললো? এতক্ষণ তো দিব্যি গলা জড়িয়ে বন্দিশালা করার ইচ্ছে ছিল। পূর্ণতা খুব ভালো করেই জানে পূর্ব কত বড় নাছোড় বান্দা। কথা বললে জীবনেও সেটা সোজা সাপটা বলবে না। পূর্ণতা জোর করে হাত টেনেও যখন ব্যর্থ হলো, তখন উদাসীন মুখ করে বলল, তুমি ঠিকই আমাকে মার্ডার করার জন্য এমন শুনশান জায়গায় এনেছো। হাতে তোমার ছুরি, তাই না? পূর্ব তাজ্জবের মতো ভ্যাপাচাকা খেয়ে পিঠে
গুটানো হাত সামনে টান করে ধরল। পূর্ণতা তাকাতেই ধরফরিয়ে আঁচল টেনে হাতে চেপে ধরে পূর্ব। আঁচলে হাত খাবলে ধরে বলে উঠল, এই থামো, তুমি পাগল নাকি? সামান্য কেটেছে, এতে আঁচল ধরতে আসছো? শাড়িটা নষ্ট করার ধান্দা তোমার? হাত কাটলো কি করে? ব্লিডিং হচ্ছে তো। পূর্ব এগিয়ে ড্রেসিং টেবিলে সাজানো টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাতে চেপে বলে উঠল, তোমার এই বদমাইশ সেফটি পিন আমার হাতটাকে কেটে দিয়েছে। তুমি চুমু মেরে আমার ঠোঁট কাটো, তোমার সেফটি পিন ভালোবেসে আমার হাত কাটে। ফার্স্টে ঠোঁট, এখন হাত। আমার খানা পিনা তো একদম গেল। পূর্বের চেপে ধরা টিস্যু দুটো তরল রক্তে ভিজে যাচ্ছে। পূর্ণতা আরও কিছু টিস্যু নিয়ে পূর্বের হাতে দিয়ে ফ্লোরে নিচু হয়ে লাগেজ খুলল। হেক্সিসোল তুলো গজ বের করে পূর্বের হাতে ড্রেসিং করে দিল। পূর্ণতা জানে পূর্ব প্রচুর সেফটি মেনটেনের জন্য লাগেজে গাড়িতে ফার্স্ট এড বক্স সরঞ্জাম রাখে। কখন কিভাবে কাজে লাগে কে জানে। আকাশে প্রখর সূর্যের তেজ, স্নিগ্ধ পরিবেশটা উনুনের মতো গরম হতে শুরু করেছে। কাঠের একতলা বাড়িটার চতুর্দিকে সবুজ ঘাসের সমারোহ। পূর্ণতা কাঠের সিঁড়িতে পা ফেলে নরম ঘাসের উপর পা রাখতেই পায়ের নিচটা সুরসুরি লাগিয়ে শরীরে অদ্ভুত শিহরণ লাগে। কাটা দিয়ে ওঠে লোমকূপ। ধুলো নেই, বালি নেই, এমন নির্মম বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। আহা, বাংলার প্রকৃতি! পরীক্ষায় আসার দেশ, রচনা সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ আমাদের এই বাংলাদেশ। বাক্যটার মতোই পরিবেশটা আজ নির্দেশ দেখাচ্ছে। প্রকৃতির মনোমুগ্ধকর আবেশে পূর্ণতা এক পা করে সামনের দিকে এগোচ্ছে। পেছন থেকে পূর্ব কাঁধে একটা অ্যাপেক্সের ব্যাগ ঝুলিয়ে ফোনে কথা বলতে বলতে আসছে। হঠাৎ কথা বলতেই দৃষ্টি গেল পূর্ণতার নিরিবিলি সামনে এগোনোর দিকে। পূর্ণতার পায়ে জুতা কোথায়? ও খালি পায়ে নেমেছে কেন? পূর্ব কলটা হোল্ডে চেপে জোরে গলা ছেড়ে বলে উঠে, এই মেয়ে, জুতা কোথায়? পূর্ণতা বেখেয়ালি সুরে শাড়ির আঁচলটা সামনে টেনে বলে, আমি খালি পায়ে হাঁটবো। পূর্ব ওর থেকে কম হলেও 12 হাত দূরে। এখন কি একা ফেলে রুমের দিকে জুতা আনতে যাবে? ওকে কি পূর্ব সাধে সেমি পাগল ডাকে? কাজকর্ম তো বেকুবের মতোই। মাথা উঁচু করে বিরাট উচ্চতার টাওয়ারের দিকে তাকালো পূর্ব। এটা আসলে টাওয়ার না, প্রাচীন যুগে নিরাপত্তার জন্য এমন উচ্চতাপ সম্পূর্ণ সরু কেল্লা তৈরি করা হতো। সেখানে 24 ঘন্টার জন্য কয়েকজন পাহারাদার থাকতো, যারা রাজ্যের বাইরে দূরবীন দিয়ে শত্রুর আগমন পর্যালোচনা করত। অনেকটা সীমান্ত রক্ষী বা বাংলাদেশের বর্ডার গার্ডের পাহারা দেওয়ার মতো। পূর্ব মাথা নামিয়ে দেখলো পূর্ণতা এখন টাওয়ারে ওঠার জন্য সিঁড়ির ধাপে পা ফেলেছে। আচমকা হুঁশ ফেরার মতো পূর্ণতার সঙ্গ ধরল, মনে মনে বলল, সিঁড়িগুলো যে পাহাড়ের সিঁড়ির মতো উঁচু। এই সেমি পাগল কি পায়ে ব্যথা পাবে না? আজ একদম ওকে করে তুলব না, আই সোয়ার। একদম দরদ দেখাতে যাবো না। পূর্ণতা জুতাহীন পায়ে নীরব হয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। নীরবতার কারণ পূর্বের সাথে কথা বলবে না। পূর্ব 19-20 হলেই কথায় কাজে বাজে খাবে, রাগ দেখিয়ে খোঁটা মারে, যেটা পূর্ণতা সহ্য না। একে তো না বলে ঘুমের ওষুধ খাইয়ে এখানে নিয়ে এসেছে, তার উপর হাত কাটা নিয়ে সেমি পাগল বলেছে। এগুলো কোন ধরনের অসভ্যতা? পূর্বকে চিনতে কি ভুল হলো কোথাও? পূর্ব এখন আগের তুলনায় ঠোঁট কাটা বদমাশ হিসেবে পরিচিত দিচ্ছে। কথায় কথায় হুটহাট চুমু দিয়ে বসে, আবার বলে কিনা তুমি একটা সেমি পাগল। আমায় নিয়ে হ্যালুসিনেশন করে বিয়ের আগেই উল্টাপাল্টা কাজ করেছো। পূর্ণতার পেছন থেকে পাশ কাটিয়ে বাহুতে হালকা ধাক্কা দিয়ে পূর্ব এগিয়ে চলে গেল। পূর্ণতার রাগে কঠিন চোখে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকলে পরক্ষণে পা চালানো শুরু করলো। পূর্ব ঠিক 6 সিঁড়ি আগে। এর পরপর মাথা পেছনে ঘুরিয়ে পূর্ণতাকে দেখছে আর হাসছে। পূর্ণতা প্রচুর রাগ হচ্ছে এখন। ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে এখান থেকে চলে যেতে, কিন্তু পূর্ণতা সেটা আদৌ পারবে না। পূর্বের গালে থাপ্পড় মারা মানে নিজের বুকে ছুরি মোচড় দেয়া।
বেহিসাবি সিঁড়ি ভেঙে পূর্ণতা ক্লান্ত হয়ে যখন 1 নম্বর ভিউ পয়েন্টে পৌঁছালো, হাঁটু গুজে জোরে জোরে হাঁপাতে লাগলো। তখন একটু স্বস্তি বোধ হলে চারপাশে তাকাতেই হুট করে সমস্ত গ্লানি কোথায় যেন মিলিয়ে গেল। পূর্ণতার মুখে হাত দিয়ে অবাক হয়ে মাথা ঘুরিয়ে চারপাশে দেখতে লাগলো। সবুজ সমারোহে গাছগাছালি যেন বাতাসে নড়ছে, জীবন্ত লাগছে। দূর থেকে সুতোর মতো নীল আকাশের বুকে মেঘরাশি মুগ্ধতায় ভেসে বেড়াচ্ছে। আজ হুমায়ুন আহমেদের সেই উপন্যাসের নামটা মনের কার্নিশে ঝুলছে। মেঘ বলেছে যাব যাব, মেঘের দেশে খুব করে বেড়াবো, পূর্ব দিগন্তে মাতোয়ারা হব, পূর্ণতার ডানা মেলে খুশির ভুবনে বিচরণ করব। 2 নং ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আরও 10 মিনিট সিঁড়ি ভেঙে ওঠার লাগবে। পূর্ব আগে ভাগেই গিয়ে টুপ করে বসে আছে। পূর্ণতা শাড়ি ধরে 10ম সিঁড়িতে পা রেখে 2 নং পয়েন্টে পৌঁছালে দেখে পূর্ব রেলিংয়ে দুহাত রেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে মাথার তালুর চুল উঠছে। এই দৃশ্য দেখলেই বেহায়া হয়ে ওঠে পূর্ণতার মন। পূর্ণতা ধীর পায়ে পূর্বের পাশে দাঁড়ায়, পূর্বের দিকে আর চোখে তাকায়। এক দৃষ্টিতে আকর্ষণের জন্য গলা ছাড়ে, লাভ হয় না। পূর্ব চোখ বন্ধ করে বাতাসের সাথে গা মিশিয়ে দিয়েছে। পূর্ণতার মন তীব্র আকাঙ্ক্ষায় আনচান করছিল পূর্বের চোখের পাতায় অশ্রুধর ছোঁয়াতে। এই বদ্ধ চোখে স্নিগ্ধ মায়া দেখলেই বুকের স্পন্দন হুলকো গতিতে চলতে থাকে। তখন পূর্ব হঠাৎ চোখ খুলে পাশে তাকিয়ে পূর্ণতার দিকে চোখ টিপ মেরে গানের সুরে বলে ওঠে, तुम मेरे हो जिस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहें, ये रास्ते अलग हो जाएं, चलते चलते हम खो जाएं, मैं फिर भी तुमको चाहूँगा, 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 इस चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा। পূর্বের গলায় এটা যেন গান ছিল না, ছিল কিছু অব্যক্ত কথা, অপ্রকাশিত শব্দ, না জানা গল্প। পূর্বের কঠিন খোলসযুক্ত মনটার ভালোবাসার চাদরে আচ্ছন্ন হয়ে নরম রূপে প্রকাশিত হচ্ছিল। পূর্ণতার বুকটা ভয়ে ধুকধুক করছে। কানে সেই ধুকধুকানি ছন্দটা থপ থপ করে বাড়ি দিচ্ছে। পূর্বের চোখে একটু আগের যে ঝিলমিল খুশিটা দৃশ্যমান ছিল, তার বদলে নিগুড় কষ্টের ভাষা পাচ্ছিল। গানের প্রতিটা লাইন কি ছিল? কোনো সংকেত, কোনো বার্তা, কোনো ইশারা, কোনো প্রকাশের ভাষা? পূর্ণতার মনের সন্ধিক্ষণে অদ্ভুত কিছু টের পেয়ে ছলছল চোখে পূর্বের গলা জড়িয়ে ধরল। পূর্ব কাঁধের ব্যাগটা নিচে নামিয়ে পূর্ণতাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ণতাকে জড়িয়ে ধরা অবস্থাতেই শূন্য উঠিয়ে রেলিংয়ে বসিয়ে দিল। পূর্ণতা এখনো জোকের মতো গলা জড়িয়ে আছে। পূর্ব আকাশে তাকিয়ে কিছুক্ষণ আগের ঘটনায় ডুবে গেল। পূর্ণতার রাগি রাগি মুখ করে দুপুরের খাবারে পূর্বকে খাইয়ে দিচ্ছে। পূর্বর এই ফাঁকে পূর্ণতার আঙ্গুলে দাঁত বসানোর কর্ম সারছে না। পূর্ণতা ব্যথায় চোখ কুচকালে পূর্ব মিটিমিটি হাসে। পূর্ণতার চোখ খুলতেই হাসি সরিয়ে গম্ভীর হয়ে যায়। খাওয়া শেষে প্লেটটা রেখে আসতে রুমের বাইরে গেলে পূর্বের সাইলেন্ট ফোন বিকটভাবে ভাইব্রেট হতে থাকে। পূর্ব পানির গ্লাসে চুমুক দিয়ে কলটা কানে ধরে। পূর্বদা, আপনি কি এখন রওনা দিতে পারবেন? চুমুক দেওয়ার মাঝপথে থামিয়ে বলে, কেন? আমি তো পরশু আসবো। সিরিয়াস কেস পূর্বদা, এক্ষুনি রওনা দিলে মঙ্গল। আপনি আসবেন?
খুলে বলো তো কি হয়েছে? তোমার কথা স্বাভাবিক লাগছে না কৈলেশ। পূর্বদা আপনার নামে কেস দায়ের করেছে। যে মামলা করেছে তার নাম মুখলেস। লোকটা নিতান্ত একজন গরিব মানুষ, ধমকে কথা বের করার সুযোগ পায়নি। লোকটা পুলিশের তদারকিতে। আমি খোঁজ নিয়েও কোনো সূত্র বের করতে পারছি না পূর্বদা। আপনার নামে কে জাল বিছিয়ে জঘন্য কাজটা করলো বুঝতে পারছি না। কি নিয়ে মামলা করেছে আমার উপর? স্যার জানে এই বিষয়ে? অ্যাক্সিডেন্টের কেসে আপনাকে ফাঁসিয়েছে। তাছাড়া বসকে এখনও জানতে দেয়নি, কিন্তু জানতে পারলে কি হবে জানি না। বাতাসের মতো কথা ছড়িয়ে পড়েছে পূর্বদা। ওমর কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাড়িতে গিয়েছি, ওর মা বলল ওকে নাকি একদল লোক এসে তুলে নিয়ে গেছে। উদ্যোগ সংগঠনের লোক। এই নিচু কাজ করেছে কিনা খোঁজ নিয়েছি, কিন্তু তথ্য মতে তারা কিছু করেনি। আপনি জলদি আসুন। পূর্ব হতবুদ্ধির মতো কিছুক্ষণ ঝিম মেরে কানে ফোন লাগিয়ে বসে থাকলো। অ্যাক্সিডেন্ট কেসের মামলা ঠুকানো মানে ইনডাইরেক্টলি মার্ডার কেস। পুলিশ শীতকে শরৎ বানাতে এক্সপার্ট। অমরকে কারা তুলে নিয়ে গেল? ওকে কি একে একে কি হচ্ছে এসব? পূর্ব ঠান্ডা মেজাজে বলে উঠল, তুমি কি আজকের দিনটা সামলাতে পারবে কৈলেশ? আমি এখন গ্রামে, জানোই তো, বললেই তো আসা যায় না। প্রসেস না করলে বিপদ। পূর্বদা আমি জানি আপনি বৌদিকে নিয়ে টেনশনে আছেন। আমি এদিকটা সকাল থেকেই কভার করছি। মিডিয়ার কানেও চলে এসেছে এই খবর। আপনার খোঁজ করতে কতক্ষণ সময় লাগবে জানি না। পুলিশ এখন কুত্তার মতো ব্যবহার করছে। কৈলেশ শোনো, মাথা ঠান্ডা রাখো। আমি এখন রওনা দিলেও রাত 12টার আগে ঢাকায় পৌঁছাতে পারবো না। তুমি আজকের দিনটা যেভাবেই পারো সামলাও। টাকা লাগলে টাকা দাও, আমি ফাইন্যান্সিয়াল সব কিছু পাঠিয়ে দিচ্ছি। পুলিশ দেখলাম, কিন্তু মিডিয়া কি করব? তারা ইতিমধ্যে পলাশ স্যারের অফিসের সামনে রিপোর্ট করছে। বললাম তো ঠান্ডা মাথায় কাজ করো। মানুষ বলের জোরে জিতে না, বুদ্ধির জোরে জিতে। যেভাবে বলি সব ওভাবেই করো। শোনো, পূর্ব কৈলিশকে সব কিছু পরিকল্পনা রূপে বুঝিয়ে দিল। কল কেটে আরও 2 গ্লাস পানি খেয়ে খোলা জানালার বাইরে নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে রইল। দুদিনের ট্রিপে লাউড্রাপড়া স্পট পুরোটার রিভার্স করেছিল পূর্ব। চোখের সামনে সব ইচ্ছা, বাসনা, শখের পরিক্রমা ঠুনকো হতে দেখল সে। কোনো মুখে পূর্ণতাকে বলবে, আমি সরি পূর্ণ, ট্রিপটা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যান্সেল করতে হবে। তুমি বাড়িতে থাকো। পূর্ব পূর্ণতার হাতজোড়া আলগা করে গাল ধরে নম্র কণ্ঠে বলে উঠল, তোমাকে সেমি পাগল বলার জন্য আমি দুঃখিত। আর কখনো বলবো না। পাগল যে আমার জন্যই ছিলে তা আমি জানি। রাগ করো না আমার উপর, আমি দুঃখিত। পূর্ণতা স্তব্ধ দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে হঠাৎ নিচু স্বরে বলে উঠল, তুমি কি আমাকে আগাম কিছুর আগে শক্ত হতে বলছো? পূর্ব খুব অবাক হলো। পূর্ণতা কি টের পাচ্ছে পূর্ব কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তাপূর্ণ? পূর্ব হাসি দিয়ে পূর্ণতার কপালে থাকা ছোট্ট চুলগুলো ফু দিয়ে সরিয়ে বলল, না তো, আমি তোমাকে আমার হামলার জন্য শক্ত হতে বলেছি। হাত তো কেটে দিয়েছো, এর শাস্তি কি পেতে হবে না? সাদা ব্যান্ডেজ কাপড়ে ড্রেসিং করা হাতটা দেখালো পূর্ব। পূর্ণতা হাতটা টেনে নিজের গালে রেখে ঠোঁট ছুঁয়ে বলল, যদি ভুলের মাসুল গুনতে হয় আমার কোনো আপত্তি নেই। পূর্ব আজ মুখ ফুটে বলতে পারছি না। আমার বুকে পুড়ছে। সেদিনের মতো একবার ঠোঁট ছুঁয়ে দেবে? এই একটি কথাই যথেষ্ট শ্রেয়ার ধোকার পরে পূর্ণতার চোখে পানি আনতে। পূর্ণতা শিওর হয়েছে যাকে পূর্ব ভয়ঙ্কর কিছু লুকাচ্ছে। পূর্ব কথা গিলে ফেলার মতো ঠোক গিলল। বাতাসে অনুকূল ছাপটার পরম আবেশে পূর্ণতার গাল চেপে ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দিল পূর্ব। প্রতিটা ঝাপটা নিতেই পূর্ণতার চুল এবড়ো থেবড়ো পূর্বের কানের কাছে লুকোচুরি খেলছে। পূর্ণতা যদি ভুলবশত চোখের পল্লব খুলত, হয়তো দেখতে পেত তার অতি কঠিনভীত বদমাশ ঠোঁট কাটা স্বভাবের পূর্বের চোখ দুটো আকাশের দিকে অভিযোগ শোনাতে ব্যস্ত। এই অভিযোগ নিজের জীবনের প্রতি, এই অভিমান নিজের প্রতি, এই যন্ত্রণা কেমন কর্মের প্রতি। কেন অসহায়? সময় কি হবে না সহায়? আজ কি অনুভূতির ছোঁয়া মেলে ধরবে না? দমকা বাতাসের এলোথেলো ঝাপটায় পূর্বের গভীরতম স্পর্শের কাছে প্রাণ চাঞ্চল্য মেতে উঠেছে মন। পূর্বের ব্যান্ডেজ করা হাত আজ কঠিনভাবে গাল চেপে ঠোঁটের উপর কর্তৃত্ব ফলাতে মগ্ন।
চোখ খুললেই পূর্বের স্নিগ্ধ মুখের অবর্ণনীয় সৌন্দর্য দেখলে আমি সত্যি মারা যাব। আমার হার্টবিট থেমে যাবে, আর এই থেমে যাওয়ার যদি স্থির হয়ে যায়, সত্যি সত্যি আমার দম ফুরিয়ে মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখলে হৃদকম্প অস্থির হয়ে ওঠে। আমার হৃদয়স্থলে অবস্থিত ছোট্ট মাংসল পিণ্ডটা প্রচুর ধপধপ করছে। পূর্বের অষ্টযুগলের স্পর্শ চক্রবৃদ্ধির মতো গভীর থেকে গভীরতমে ডুবে যাচ্ছে। পূর্বের বিশাল ভারী নিঃশ্বাস যতবার আমার মুখের ওপর পড়ছে, মাত্রাধিক পরিমাণে কেঁপে উঠতেন। পূর্বের হাত গাল থেকে সরিয়ে পিঠের চুল ভেদ করে পূর্ণতার ঘাড়ে চাপ প্রয়োগ হচ্ছে। পূর্ণতাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরেছে পূর্ব। হঠাৎ ঠোঁট ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতেই পূর্ণতার চোখ খুলে তাকিয়ে দেখে পূর্বের উজ্জ্বল চেহারা কোনো এক কারণে বাচ্চা সুলভ লাগছে। পাপড়িময় চোখের বন্ধ পল্লব কাঁপাকাঁপি করছে। লাল বর্ণের ঠোঁট দুটো দিয়ে হো হো করে শ্বাস ছাড়ছে। কালো চুলগুলো ছুটাছুটি খেলছে এখন। ছোট্ট বাচ্চা যখন জিদ চাপিয়ে অপরাধীর মতো মুখ করে আদর পেতে আসে, পূর্বের ঠিক তেমনই লাগছে। পূর্ণতা কলার টেনে পূর্বের মুখ নিজের দিকে নুইয়ে চোখের পাতায় ঘন আবেশে ঠোঁট ছুঁয়ে দেয়। পূর্ব রেলিংয়ে দুহাত রেখে পূর্ণতাকে মাঝখানে বসিয়ে আরেকটা নিচু হয়ে ওর মুখের উপর ঝুঁকে আসে। পূর্ণতা গলা জড়িয়ে পূর্বের কাঁধে থুতনি রেখে বলে ওঠে, তোমার কিছু হয়েছে পূর্ব? আমি খুব ভালো করেই জানি পূর্ব আমাকে কিছুই বলবে না। ওর কার্যকলাপ বোঝার মতো ধূর্ত বুদ্ধি অন্তত আমার পক্ষে নেই। পূর্ব শান্ত মস্তিষ্কে যখন আছে, নিশ্চয়ই ওর সঙ্গে জটিল কিছু হয়েছে। আমি আর জোর করলাম না। পূর্বের সুন্দর ঝলমলে চুলগুলো আরও এলোমেলো করতে ব্যস্ত হলাম। পূর্ব এবার চোখ খুলে কয়েক মিনিট আমার দিকে তাকিয়ে রইল। রাগ করলো নাকি? আমি ভুরু নাচিয়ে ইশারা করলাম, কি মিস্টার, কি সমস্যা, রাগ করলেন? পূর্ব আমার ইশারায় ঠোঁটে মিষ্টি হাসি দিয়ে মাথা স্লো মোশনের মতো ডানে বামে নাড়ালো। হঠাৎ নাকে নাক লাগিয়ে আমার ওপর ভর ছেড়ে দিলে আমি উল্টে রেলিংয়ের ওপাশে পড়তেই ভয়ে চোখ মুখ বন্ধ করে এক চিৎকার দেই। কয়েক ফিট উঁচু এমন ভিউ পয়েন্ট থেকে পড়ে আমার মাথার ঘিলু থেতলে দেহ পুরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে শিওর। হঠাৎ মনে হলো আমার আত্মা আমার সাথেই আছে, আমি কোথাও পড়িনি, এখনো মরিনি, দিব্যি ঠিকঠাক মতো শ্বাস নিচ্ছি। কুচকানো এক চোখ খুলে দেখি আমার পিঠের নিচে পূর্বের শোয়া এক মনের হাত। এই হাত আমাকে রেলিংয়ের বাইরে আধশোয়া করে ধরেছে। আমি এত ভয় আদৌ পাইনি যতটা আকস্মিক ধাক্কার দোটানায় আজ পেয়েছি। দু চোখ খুলে ডানে ঘুরিয়ে দেখি একটা কাক কা কা করে উঠছে আর পূর্ব খিলখিল করে হাসছে। সর্বনাশ, আমার দম বুঝি আটকে এলো। চোখ খুলে রাখার সামর্থ্য পাচ্ছি না। বুকে ঝড়ের তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে চোখ বন্ধ করার শক্তি পাচ্ছি না, চুম্বকের মতো টানছে। এত মারাত্মক কেন এই হাসি? বারবার 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 আমি এই হাসি দেখলেই বেকায়দায় ফাঁসি। পূর্বের এই হাসিটা যদি কোনো চিত্রশিল্পী দেখত, মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকতো। জল রঙে আঁকিবুকি করে সাদা ক্যানভাসে ছবি তোলার কথা তার মাথায় মনে থাকতো না। হাসির মুখরেই পূর্ব দুগাল খোঁজ করে বলল, এত ভীতু হলে চলে? তুমি আমার কাছে থেকেও কেমন খুকির মতো চিৎকার দাও। আবার মত্ত হাসিতে ফেটে পড়ল পূর্ব। আচ্ছা পূর্ব, তুমি কি জানো তোমার এই হাসিটা দেখলে বহু মেয়ের হার্টবিট অ্যাবনর্মাল হবে? তোমার প্রাণনাশী হাসিটা দেখে কেউ হয়তো পথ ভুলে যাবে, কেউ নির্বিচারে তাকিয়ে থাকবে, কেউ নিজের বোধশক্তি বিলুপ্ত করে হুঁশ ফুরাবে। হাসিটা ধরে রাখার জন্য যদি কোনো যন্ত্র পাওয়া যেত, আমি দেদারসে রেকর্ড করতাম। মন খারাপ হলে রেকর্ডিং থেকে শুনতাম। পূর্ব পিঠে চাপ দিয়ে এক টান মেরে কাছে আনতেই ঠোঁট চাপ অনুভব হলো। পূর্ব চুমু দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আমি তোমার সবচেয়ে
আমি তোমার সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে আমার কিছু হয়ে গেলেও তোমার কিচ্ছু হতে দিব না। স্তব্ধ দৃষ্টিতে তাকানোর মতো যোগ খুঁজে না পেতেই পূর্ব রেলিং থেকে নামিয়ে দিল আমাকে। আমার পায়ের দিকে তাকিয়ে নিচ থেকে ব্যাগটা কাঁধে তুলতেই বলল, পায়ে ব্যথা করে না? না, কেন করবে? ও আচ্ছা, শরীরে এনার্জি বেশি? কি বুঝলাম না। এখানে এনার্জি হুট করে কথার মাঝে হামেশের মতো দাড়ি বসিয়ে কোলে তুলে নিল পূর্ব। দমদমিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতেই ভিলেন মার্কা হাসি টেনে বলে উঠল, খেলা হবে। আশ্চর্য! নো আশ্চর্য, কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেব? নো কুইন, আই এম সরি। পায়ে প্রচুর ট্রাবল নিয়েছো, আর নিতে হবে না, আমি আছি। আচ্ছা, তুমি যে রোমান্টিক সেটা তোমার চেহারা দেখলেই বোঝা যায় না কেন? আমার চেহারা কি সাইনবোর্ড লাগে তোমার? এমনিই মেয়ে মানুষের জ্বালায় বাঁচি না, অসহ্য লাগে, তার উপর তুমি খালি দূর দূর করো, ভাল লাগে না। বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছ না? দোষ তো তোমার। ঢাকনা খুলে রাখলে মাছি তো ভোবো করবেই। তোমার মুন্ডু, আমি নিজের শার্টের বোতাম খুলি না, ঢাকনা খোলার কেমন বিশ্রী উদাহরণ দিচ্ছ। চোখে সানগ্লাস, মুখে মাস্ক, গায়ে হুডি, জ্যাকেট, পায়ে স্নিকার্স, ব্যাস। এভাবে চললে গ্যারান্টি দিচ্ছি কেউ তোমাকে গিলে খাবে না। প্লিজ পূর্ণ থামো। আই অ্যাডমিট, কিছু মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে, সেটার জন্য সব মেয়েদের দোষারোপ করতে যেও না। সবাই শ্রেয়া আনিশার মতো আত্মসম্মান ভুলে বসে না। আমি সমাজে ঢুকেছি, তাদের সাথে যথাযথ মিশেছি, এবং এবং এটাও দেখেছি একজন 18 বছরের মেয়ের মধ্যেও ম্যাচুরিটি সেন্স কতটা সুন্দর। তাদের মতো মেয়ে দেখলে সোফিয়া কামালের মতো মহিলাদের কথা স্মরণে আসে। বাংলাদেশ এমনি এমনি উন্নতির শীর্ষে এক পা করে এগোচ্ছে না। গোড়া থেকে বিবেচনা করলে সুফিয়া কামাল, জাহানারা ইমাম, বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের নারীদের ভূমিকাও আছে। ওরা মহীয়সী নারী, বুঝলে? একজনের জন্য 10 জনকে নোংরা বলতে যাবে না। আগে চরিত্র দেখবে, পর্যবেক্ষণ করবে, তারপর সিদ্ধান্ত নেবে। পূর্ব খুব উত্তেজিত হয়ে নারীদের ভূমিকা বোঝাতে, নারীকুলের সবাই যে শ্রেয়ার মতো মানসিকতা বদলায় না সেটাই হয়তো পরোক্ষভাবে বোঝালেন। পূর্ব সতর্কতার সাথে সিঁড়ি দিয়ে যখন নামছিলেন আমার ইচ্ছা জাগলো একবার জিজ্ঞেস করি ব্যাগ করে কি এনেছেন, কিন্তু প্রশ্নটা প্রশ্ন রূপেই থেকে গেল, জিজ্ঞেস করা হলো না। হঠাৎ দেখি আকাশের সাদা মেঘগুলো ঘনীভূত হয়ে কালো মেঘে পরিণত হচ্ছে, বাতাসের বেগও বাড়ছে, বৃষ্টি নামবে নাকি। আয়মান, তুই ভাত খাবি না বাবা? দেখ, তোর জন্য শ্রেয়ার মা ডালের বড়া বানিয়েছে। আয় বাবা, গরম গরম ভাত দিয়ে ডালের বড়া খেয়ে যা। আয়মান বিছানায় ট্রাউজার পরে খালি গায়ে উপুর হয়ে শুয়ে আছে। আফিয়া ছেলের পিঠে হাত বুলিয়ে দুপুরের খাবার খেতে তোষামত করছেন। আয়মান সকালে 1 কাপ চা ছাড়া কিছু মুখে দেয়নি। দুপুর পেরিয়ে বিকেল চলছে, এখন পেটে ভাত পড়েনি। উদ্বিগ্ন আফিয়া আরো কবার তোষামত করলেন। পেছন থেকে দরজা দিয়ে শ্রেয়ার মা শায়লা ঢুকে বিনীত হাসি ফুটিয়ে শায়লা আফিয়ার পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আয়মান কি রাগ করলো নাকি আপা? আয়মান, এই আয়মান, দেখো কি এনেছি। আয়মান শায়লার কথায় না উঠে পারল না। শায়লার বচনভঙ্গিতে এমন জাদু আছে, কেউ কোনো কথা অস্বীকার করতে পারে না। আয়মান চোখ কচলে শায়লার দিকে ঢুলু ঢুলু চাহনিতে তাকালে শায়লা ভ্রু কুচকে বলে, কি ব্যাপার এই ছেলে, তোমার চোখ লাল কেন? অসুখ? বলতে বলতে শায়লা আয়মানের কপালে হাত ছোঁয়ায়। শরীর হালকা মতো গরম, ওর জ্বর পুরোপুরো আসেনি এখনো। শায়লার হাতে থাকা প্লেট নিয়ে আয়মানের কাছে বসলে ভদ্রমহিলা প্লেটের উপর আরেক প্লেটের ঢাকনা সরিয়ে রাখে। গরম ধোয়া ওঠা ভাতের এক কোনায় ধনিয়া পাতা দিয়ে ডালের চারটা বড়া সাজানো, এক সাইডে একটু লবণ রাখা। শায়লা আফিয়ার দিকে প্লেট এগিয়ে দিলে আফিয়া ভাত মেখে আয়মানের মুখে জোর করে লোকমা পুড়ে দেয়। আয়মান, কিছু নিয়ে মন খারাপ? সকাল থেকে দেখছি তুমি চুপচাপ হয়ে আছো। তোমার মতো ক্যাচ ক্যাচ করা মানুষটার কি হলো বলো তো? আন্টি কিছু না, মাথায় একটু ব্যথা। মাথা ব্যথা? হায় খোদা, আগে বলবে না? দাঁড়াও, এক্ষুনি আদা কুচি দিয়ে চা করে দিচ্ছি। আন্টি না পাখিয়ে নিব, প্রবলেম নেই। কি উটকো বলছো আয়মান? টোটকা থাকতে না পাখাবে কেন? আমি শ্রেয়াকে বলে দিচ্ছি বাড়ির পেছন থেকে তুলসী পাতা আনতে। শ্রেয়া,
এই শ্রেয়া, কোথায় রে তুই? শ্রেয়াকে এক হাত দিতেই বাধ্য মেয়ের মতো হাজির হলো শ্রেয়া। আয়মানের সাথে চোখাচোখি হতে আয়মান ঘেন্নায় দৃষ্টিতে মুখ ফেরালো। শ্রেয়ার এতে স্বাভাবিক হলো না, স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ মা বলো, ডেকেছো কেন? 4টে তুলসী পাতা ছেড়ে আনতো, কচি দেখে আনিস। কিসের জন্য? তোকে এখন কৈফত দেওয়া লাগবে? মা প্লিজ গলাবাজি করো না, কারণটা বলে দিলেই তো পারো। আয়মানের জ্বর এসেছে, তুলসী পাতা গরম করে বুকে মালিশ করে দিব। শুনেছিস তো, এখন যা। আমি পারবো না, তানিয়াকে বলো। আয়মান কঠিন চোখ করে শ্রেয়ার দিকে তাকালো। মুখে আরেক লোকমা ভাত নিয়ে চিবুতেই বলে উঠল, আন্টি আমি কারোর দয়ার উপর হাবুডুবু খেতে চাই না। আমি নিজেই ছিঁড়ে আনতে পারবো। এমন অকর্মণ্য মেয়েকে সময় মতো 2-4টা চড় মেরে সোজা করা দরকার। থ্যাংক ইউ আন্টি, বাট আমি ক্যাপসুলই খাবো। আয়মান বিছানা থেকে নেমে পানি খেতেই আরেক হাত দিয়ে টেবিলের ড্রয়ার খুলে ওষুধের পাতা বের করলো। একটা ক্যাপসুল ছিঁড়ে সবাইকে ভ্যাবাচাকা করে দিয়ে বলে উঠল, অল ডান। ইনশাল্লাহ জ্বর 2 ঘন্টার মধ্যে ছেড়ে দিবে। গোসল করিনি, আসি। আলমারি খুলে পোশাক নিয়ে গলায় তোয়ালা ঝুলিয়ে শ্রেয়াকে ধাক্কা দিয়ে যেতেই হঠাৎ পেছন ফিরে বলল, ও সরি শ্রেয়া, আই অ্যাপোলোজাইজ। নেক্সট থেকে ঠিকমতো কথা কান খোলা রাখবো। শ্রেয়া চোখ বিশাল বড় বড় করে আয়মানের গমনের পথে হা করে তাকিয়ে রইল। এটা কি গাধা, হাবলাকান্ত, খ্যাবলা মার্কা আয়মান? বন্দুকের নল দিয়ে ঢিসুম ঢিসুম বুলেট ছোড়ার মতো নিজের কেমন রূপ দেখিয়ে গেল ও। কথার ধরন চেঞ্জ, অ্যাটিটিউড চেঞ্জ, চোখের শান্ত চাহনিও চেঞ্জ। শ্রেয়া কি নিজেকে ভুলের উপর পস্তাবে কখনো? আয়মান বহাল থাকবে নিজের কঠিন স্বীকার্যের উপর? কে জানে। সময় জানে। সময় সবকিছুর জন্য পরোপকার। কাউকে 1 ফোঁটা কম দেয় না, কাউকে 1 ফোঁটা বেশি। টাইম হেল্প এভরিথিং উইথ অ্যান্ড ফরগেট সামথিং। পূর্ণতা ওয়াশরুমে পা ধুয়ে রুমে ঢুকতেই দেখে পূর্ব রুমের সব জানালা আটকে রুমের নানা জায়গায় মোমবাতি জ্বালাচ্ছে। সোনালি আভায় আনাচে কানাচে মোমের স্বর্ণালী শিখার প্রজ্বলিত হয়েছে। পূর্ণতা কানের পেছনে চুল গুজে আশ্চর্য দৃষ্টিতে রুমের মাঝখানে দাঁড়ালে হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে কোমর জড়িয়ে পিঠের চুল সরিয়ে দেয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিতেই পূর্ণতা পেটের উপর রাখা পূর্বের হাত জোড়া চেপে ধরে। পূর্বের কণ্ঠ শুনে পূর্ণতা আরেকবার কেঁপে উঠল। কণ্ঠে সর্বত্র যেন নেশা জাতীয় কিছু মেশানো। পূর্ণতা কোনো জবাব দিল না, পূর্বের দিকে ঘুরে দাঁড়ালো। পূর্বের চোখের দিকে তাকাতেই তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল ভয়ঙ্কর ধারালো দৃষ্টি। এই দৃষ্টি তীক্ষ্ণ ছুরির মতো বুকের ভেতর ছিন্ন ভিন্ন করে দেয়। পূর্ণতা কাচুমাচু মুখ দেখে পূর্ব আনমনি হেসে দিল। হুট করে পূর্ণতাকে উঁচু করে তুলে মাথা ওর দিকে উঠিয়ে বলে উঠল, আজ আমায় একটু ভালোবাসবে? প্রমিস করেছিলে প্রতিটা দিন শেষবারের মতো কাটাবে। আমি যদি কোনো ভুল করে থাকি, তোমায় কষ্ট দিয়ে থাকি, তোমাকে দুঃখ দিয়ে কাঁদিয়ে দেই, আমাকে মাফ করে দিও। আমি তো তোমাকে ভালো। পূর্ব কথা আটকে পূর্ণতার দিকে ভাবশূন্য হয়ে মাথা নিচু করে নেয়। পূর্ণতা অস্থির হয়ে আছে পূর্বের মুখে প্রতীক্ষার শব্দ শুনতে। আজ কি পূর্ব বলবে না আমি তোমায় ভালোবাসি? পূর্ণতা বলবে না? পূর্ব পূর্ণতাকে নামিয়ে দিল। অদ্ভুত অজানা বিষণ্ণতায় মুখ মলিন করে মাথার কাছে জানালায় খুলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে এক হাতে শার্টের বোতাম খুলতেই অন্য হাতে নাম্বার ডায়াল করে কল দিল। পূর্ণতা এখনো ঝিম মেরে দাঁড়িয়ে আছে। দেখে পূর্বর কানে ফোন এটেই বলে উঠল, ঘুমিয়ে পড়ো পূর্ণ, কাল সকালে বাড়ি ফিরতে হবে। আমি জরুরি কলটা করে আসছি। ঘড়িতে রাত 11:35। পূর্ব কল করার মিথ্যে অজুহাত দেখিয়ে রুমের বাইরে এসে অ্যালকোহল ড্রিঙ্কস খাচ্ছে। বিদেশি 1 বোতল আইটেম সে রিসোর্টের ম্যানেজারকে দিয়ে ব্যবস্থা করেছে। টানা 4 ঘন্টা ধরে এক প্যাক গ্লাসে যতবার চুমুক দিয়েছে ততবারই নাড়ি ভুঁড়ি উল্টে আসার মতো বমি করছে। আচ্ছা, বস্তুটা পেটে পড়লে বমি হচ্ছে কেন? একটু দুঃখ মেটাতে খাচ্ছে, অথচ নেশা হওয়ার মতো হচ্ছে না। শরীর অসুস্থ হয়েছে। পূর্ব সিঁড়ি দিয়ে বসে পাক ঘাড়ের উপর
ফেলে মাথা নুয়ে আছে। হঠাৎ কে যেন ওর নাম ধরে চিল্লিয়ে উঠল। পূর্ব চোখ সরু করে ঝিমঝিম মাথায় কপাল কুঁচকে তাকালো। কে? তুই নিজেকে চিনতে পারছিস না? পারছি। তুমি আমার প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি তোর ভেতরকার পূর্ব, ইনার সাইড অফ পূর্ব। আচ্ছা, তুই এখানে বসে বসে মদ গিলছিস, তোর লজ্জা করছে না? করছে। তাহলে কেন এখনো পেগ হাতে নিয়ে বসে আছিস? ফেলে দে ওটা। নেশা করতে চাচ্ছি, কিন্তু নেশা যে হচ্ছে না। আমার পূর্ণতার কাছে যেতে ভয় করছে। কেন? কিসের ভয়? ও তোর বউ না? ও কি তোর প্রেমিকা? আজ আমার পূর্ণকে একটা গোলাপের মতো লাগছে। এমন একটা গোলাপ যাকে ছুঁয়ে দেখার আগে আমার সহস্রবার ভাবা লাগে। তোর স্ত্রীকে স্পর্শ করতে ভাবা লাগে? তুই কি দিন দিন মরে যাচ্ছিস? তোকে তো সবাই বুদ্ধিমান ভাবে, এই তোর বুদ্ধির নমুনা। আমি ওর সামনে গেলে কন্ট্রোল করতে পারবো না। ওর সামনে গেলেই আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তুই কি জেলে ঢোকা নিয়ে ভয় পাচ্ছিস? আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, ওর জন্য ভয় পাচ্ছি। আমার পূর্ণকে একা কার কাছে ফেলে যাব? ও একমাত্র আমার দায়িত্ব। আমি ওকে নিজের কাছে রাখার জন্য ওয়াদা করেছি। কি করে একা ফেলে যাই? তোর পরিবার কি টপকে গেছে হারামজাদা? তুই এমন অবুঝের মতো প্রলাপ বকছিস কেন? পরিবার ওকে 24 ঘন্টা আগলে রাখলেও আমার থাকাটা জরুরি। রাতে যখন ঘুমাতে যাবে আমার বালিশটা শূন্য দেখবে, তখনও শান্ত থাকতে পারবে না, প্রচুর কাঁদবে। শ্রেয়ার ঘটনা শেষ না হতেই আমার ঘটনা শুরু। আর কত ও সহ্য করবে? তুই কোন সুখে রাজনীতি করছিস বেটা? ছেড়ে দে এসব ত্যাগ করে বাবার বিজনেসে বস। পারলে বিদেশ যা। তোর কি টাকা কম? মানুষের সেবা করার একমাত্র যোগ্য এবং উচিত পন্থাই হলো রাজনীতি। আমি সৎ পথে রাজনীতি করছি। হ্যাঁ, মানছি 2-1টা মানুষ মেরেছি, কিন্তু তারা আমার জন্য ছিল ভয়ঙ্কর। এছাড়া একটা নিরীহ মানুষের ক্ষতি আমি করিনি। দুনিয়ায় যে সত্যের মূল্য নেই ভুলে গেছিস? সত্যের মৃত্যু নেই এটা বিশ্বাস করি। প্রবলেম সলভ হয়েই গেল। যদি ভাবিস তুই কিছু করিসনি, তাহলে পূর্ণতার সামনে যেতেও ভয় নেই। জেলে গেলেও ফেরত আসবি। এখন ওকে আগলে ধর, মেয়েটাকে নিজের কাছে নে। তোর জন্য মেয়েটা আজও কেন কষ্ট পাবে? এক্ষুনি যাবি তুই, এক্ষুনি যা। পূর্ব ঈষৎ মাতালের ঘোরে দৌড় দিল। হাত থেকে কাচের ছোট্ট গ্লাসটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। শরীরের যতটুকু বল আছে সবটুকু খরচ করে সে কাঠের দরজায় গিয়ে খুলল। যা ভেবেছে তাই। পূর্ণতা বালিশে মুখ উঠছে, কেঁপে কেঁপে উঠছে। খোলার দিকেও দৃষ্টি নেই। পূর্ব পায়ের দরজা ঠেলে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের কাছে এসে সম্পূর্ণ শার্ট ছুঁড়ে মারল। পূর্ণতা বালিশ থেকে চোখ ফুলিয়ে নাক লাল করে পূর্বের দিকে তাকাতেই পূর্ব উত্থাপিত তীব্র জলোচ্ছ্বাসের মতো ঝাঁপিয়ে পড়ল। বিড়বিড় করে মাতালের মতো শুধু একবার বলল, আই এম সরি পূর্ণ। I should love you every day, every night, every minute, every second, every time. More time. I am sorry. রাতের আকাশ চিরে সূর্যের আগমন জানান দিচ্ছে পৃথিবীতে এখন রাত্রির শেষের পর্ব চলছে। জানালার সাথে হেলান দিয়ে গলায় টাওয়েল ঝুলিয়ে কফির প্রতিটি চুমুকে তৃপ্তির বাহিকায় চোখ বন্ধ করছে পূর্ব। কপালের উপর ভেজা চুলগুলো দুখানা ভ্রুতে স্পর্শর খেলায় মত্ত। আকাশের উদীয়মান সূর্য তার ভুবন রাঙানো কমলা বেশ ছেড়ে তেজীয়মান হলুদ বর্ণে গা ঢাকছে। পূর্ব কফিতে শেষে চুমুক দিয়ে বিছানার কাছে চলে আসে। বিছানার পাশে লাগোয়া টেবিলে কফির সাদা মগটা রেখে হাঁটুতে ভর দিয়ে বিছানায় উপর ঝুঁকে ঘুমন্ত পূর্ণর কপালে উষ্ণতার গভীর ছোঁয়া বসিয়ে চক্ষু জোড়া বন্ধ করলে আকস্মিক স্পর্শে পিটপিট করে তাকায় পূর্ণতা। কম্বলের ভেতর থেকে হাতটা বের করে পূর্বের উন্মুক্ত পিঠের উপর সযতনে রাখে সে। পূর্ব চোখ খুলে কপাল থেকে ঠোঁটে সরিয়ে তৎক্ষণাৎ মৃদু হাসিতে হালকা গলায় বলে ওঠে, ওহ মিসেস, আপনি কি উঠবেন? পূর্ণতা বলতে ইচ্ছে করছিল, না, একদম উঠবো না। তুমি পাশে থেকো। কাল রাতের সেই পূর্ব হয়ে যাও। আমি তাকে নিয়ে দিব্যি ঘুমোতে চাই। কথাগুলো অজানার কারণে বলা হলো না। এর পরিবর্তে মৃদু গলায় অনেকটা ঘুম জড়ানো কণ্ঠে পূর্ণতা বলে উঠল। পূর্ণতা ভেবেছিল পূর্ব লজ্জা, অপরাধ ও দোষের দায়ে মাথা নিচু করে থাকবে,
কিন্তু তা না করে পূর্ব এক গাল হাসি দিয়ে বলল। আমি সেন্সে ছিলাম পূর্ণ, মাতাল ছিলাম না। পূর্ণতার রাগে কপাল কুঁচকে মুখে বিরক্তির আভা ফুটিয়ে বলল। তুমি আমার আগে উঠলে কি করে? তুমি তো নেশাগ্রস্ত ছিলে। তুমি ড্রিঙ্ক করেছো। আমি ওই বিশ্রী গন্ধটা পেয়েছি। ওই ছাইপাশ গিলতে তোমার লজ্জা করলো না? এখন আবার মিথ্যা বলছো কেন? পূর্ব অকপটভাবে উত্তর দিল। লজ্জা? তা কেন হবে? তুমি আমার সামনে ওটা কি করে খেতে পারলে? ওটা আহামরি কিছু ছিল না, তুমি চাইলে তোমাকেও খাওয়াতে পারবো। খাবে? আনবো? পূর্ণতার দাঁতের দাঁত চেপে রাগ গেলার চেষ্টা করছে। কত বড় অসভ্য হলে এইসব ছাইপাশ খাওয়ার জন্য তাগাদা দেয়। কাল রাতে যদি কষি একটা চর মারতে পারতো। উফ, বড্ড ভুল করেছে পূর্ণতা। মদের ওসিলায় একটা ঠাস করে চর মারা উচিত ছিল। পূর্ণতা নিজের রাগ দমন করে তিরিক্ষি মেজাজে বলল। তুমি খুব খারাপ হয়ে যাচ্ছ পূর্ব। আমার ওপর থেকে এক্ষুনি সরো। আমারটাই চোখে পড়লো? নিজে যে দিন দিন ফাজিল হচ্ছ সেটা কি চোখে পড়ে না? কাল রাতে কি করেছো? আমি কিন্তু সেন্স হারাইনি পূর্ণতা, সবাই ক্লিয়ারলি মনে আছে। এখন কথা বাড়িও না, ওঠো। কয়টা বাজে? এমন মিষ্টি সকালে কেউ আগে ভাগে ওঠে? আমি ঘুমাবো। যতটাই বাজুক তুমি ওঠো, ফ্রেশ হবে, নাস্তা করবে, এরপর বাড়ি যাবে। যেভাবে বলছো মনে হয় তুমি সাথে থাকবে না। আমি উঠবো না, যাও। কি সুন্দর সকাল, আমি ঘুমাবো। উফ, যাও তো, ভূতের মতো তাকিয়ে থাকো না। পূর্ব গভীর মুখে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা ওকে কম্বল সহ পেঁচিয়ে কোলে তুলল। পূর্ণতা বাধা দেওয়ার সন্ধিক্ষণ না পেতেই শেষে হুলুস চেঁচামেচি করলো, কিন্তু লাভ হলো শূন্য। পূর্ব ততক্ষণে ওকে ওয়াশরুমে রেখে জামা কাপড় নিয়ে ক্লথ হ্যাঙ্গারে ঝুলিয়ে আদেশ দিল অতি দ্রুত ফ্রেশ হতে। কথা না শুনলে প্রচুর বকা শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর যদি ঘাড়তেরামি করে ঘাড়টাই মোটকে দিবে বলে হুঙ্কার দেয় পূর্ব। আজ্ঞা পালনে উদ্ধত হলো। পূর্ব রুমের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে পকেটে এক হাত গুজে অপর হাতে ফোন বের করে স্ক্রিনে তাকিয়ে আছে। ঠিক 5টার দিকে বিজয়ের কল করার কথা ছিল, অথচ ঘড়িতে এখন সোয়া 6টা বাজতে চলেছে। ঢাকার পরিস্থিতি কতদূর জঘন্য হয়েছে তা জানাটা অত্যন্ত জরুরি। কৈলেশকে কল করবে না, বিজয়ের টাস্কে কৈলেশকে জড়ানো যাবে না। পূর্ব চুপচাপ রুমের মধ্যে উত্তর টু দক্ষিণ পায়চারি করে বহু চিন্তায় ডুবে আছে। এক পূর্ব নামের যে কেস দায়ের করা হয়েছে সেটা প্রতিপক্ষ দল উদ্যোগ সংগঠন করেনি। দৃঢ়প্রতিজ্ঞ ছেলে ওমরকে কিডন্যাপ করেছে অজ্ঞাত বাহিনী। 3 চ্যাটার্জি কিছু না করলে অন্দরের কেউ কাজটা করেছে। সামথিং ইজ ভেরি ফিশি, সামথিং ইজ ভেরি রং। কানে ইয়ারপড ঢুকিয়ে পকেটে ফোন রেখে পূর্ব জানালার ধারে দুহাত রেখে বলে উঠল। আমি ওয়াসিফ পূর্ব বলছি। আরে পূর্ব, কি সৌভাগ্য বলো দেখি, তুমি এই ভোর সকালে কল করবে ভাবতে পারিনি। আপনার ভূমিকা পর্ব শেষ হলে আমি মূল প্লটে ঢুকতে পারি, কথা বাড়াবো না। তুমি সবসময় চটজলদি মাইন্ডে থাকো কিভাবে? আমি বাবা পারি না। আচ্ছা বলো দেখি, কি কথা তোমার? আপনি ওমরকে কিডন্যাপ করেছেন? উত্তরটা না বা হ্যাঁতে বলুন। ওমর, ওই বদমাসটা কি যাচ্ছে তা বলো না তুমি। আমি কেন বাপু ওই কুয়াকাটা ফাজিলকে কিডন্যাপ করব? আপনি কিডন্যাপ করেননি বলতে চাচ্ছেন? কিডন্যাপ কেন করব? আমার সম্বন্ধ তো তোমার সাথে, ওদের কেন তুলব? আমার কিন্তু ঘুরিয়ে বলার স্বভাব নেই চ্যাটার্জি মশাই। লজ্জাবোধ যদি থাকে এক্ষুনি ওকে ছেড়ে দিন। আমি ওকে তো তুলিনি ওয়াসিফ পড়ব। একটু যে ভুল হলো তোমার। আমি তোমার দুয়ানার সাঙ্গুদের কেন ধরব? শুনলাম এখন। হঠাৎ কথার মাঝখানে বিদ্রুপ ভাবে কেসে উঠল চ্যাটার্জি। থু করে জানালা দিয়ে এক দলা পানির পিক ফেলে বলে উঠল। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, তার দাওয়াত দিলে না যে? খুব দুঃখ পেয়েছে বুঝলে। পূর্বের বুকটা ধক করে উঠল কথাটা শুনে। মুখ শক্ত হয়ে থম মেরে কপালে চুলকালো কিছুক্ষণ। বাতাসের মতো যেন বিয়ের তথ্য ছড়াচ্ছে। পূর্ণতার আসল পরিচয় কতদিন গোপন থাকবে কে জানে। পূর্ব ভাবলিহীন সুরে বলল। নিজের ইঞ্জিনে জং ধরে গেলে অন্যের ইঞ্জিনের খোঁজ না করাটাই ভালো।
চ্যাটার্জি মশাই হাসতে গিয়ে হঠাৎ থেমে গেল। পূর্বের কটাক্ষপূর্ণ কথাবার্তা সত্যি খুব বাজেভাবে লাগে। এভাবেও যে কাউকে বেজ্জত করা যায় ভাবার বিষয় বটে। চ্যাটার্জি নির্লিপ্ত ভঙ্গিতে শুরু তুলে শেষ কথাটা অদ্ভুত হাসি দিল। নিজেরটা জং ধরেছে কিনা সেটা চেক করার জন্য তো অন্যের জিনিসটা দরকার। আমার যে অন্যের পছন্দসই বস্তুগুলো খুব প্রিয়। পূর্ব চিৎকার দিয়ে উঠল। চ্যাটার্জির বাচ্চা, তোর নর্দমার মুখ দিয়ে ভুলেও কিছু বলতে যাবি না, সাবধান করছি তোকে। আহা, আমি তো কিছুই বলিনি বাবু। চেতো কেন? বউ নাকি রসগোল্লা মতো মিষ্টি, তা কবে দেখা করাবে? পূর্বের সমস্ত শরীর আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলছে। শিরা উপশিরার রাগের উষ্ণতা টকবক করে ফুটছে। জানালার বাম পাশে উড়ন্ত পর্দার একটানে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ডলা পাকিয়ে বলে ওঠে, তুই আমার জিনিসে নজর দিবি, আমি তোকে ছেড়ে দেবো ভাবিস? তোর বড় মেয়ে জাহাঙ্গীরনগরে না? ফোনের ওপাশ থেকে এখন আর কোনো শব্দ আসে না। পূর্ব আকাশের দিকে চোখ রেখে ব্যঙ্গাত্মক সুরে এক ফালি হেসে বলে, তুই যেমন রাস্তা ধরবি আমিও সেই রাস্তায় পিচ ঠেলে পাকাপোক্ত করব, সাবধান করে দিচ্ছি। আমাকে তুই খারাপ হতে বাধ্য করিস না চ্যাটার্জি। এবার যেন চ্যাটার্জির রসালো মুখ আরো রসপূর্ণ গদগদ হয়ে উঠল। বিশ্রী হাসি দিয়ে বলল, তুমি আমাকে ভুল বুঝলে পূর্ব। আমি তোমাকে খুব বুদ্ধিমান ছেলে ভেবেছি। যাই হোক, তোমার বউকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আজ যে আমাকে আপনি থেকে তুই বললে এটা খেসারত দেওয়া লাগে। কথা শেষ করতে না দিয়ে পূর্ব কল কেটে ফোন আবার বন্ধ করে দেয়। মিনিট তিনেক স্থির থেকে হঠাৎ একটা ছুরি এনে জানালার পাশের রক্ত কাঠের দেয়ালে কোপাতে থাকে। বাঁ হাতের ক্ষত সতেজ হয়ে রক্ত গলতে থাকে হাতের ব্যান্ডেজ ভেদ করে। পূর্ণতা প্রথমে মনে ভ্রম ভাবলেও দরজার কান পেতে যখন রুমের ভেতর থেকে শব্দ পায় অদ্ভুতভাবে বুকে ধড়ফড় করে ওঠে ওর। তাড়াহুড়ো করে মাথার টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এসে পূর্ণতা হতভম্ব চাহনিতে চোখ বড় বড় করে হা হয়ে যায়। পূর্ব গতকালকের কাটা হাতে ছুরি আঁকড়ে দেয়ালে অনবরত কুপিয়ে যাচ্ছে। সাদা ব্যান্ডেজে শুভ্র বর্ণ ছেড়ে লাল হয়ে লম্বাটে খুলে গেছে। পূর্ণতা এক দৌড়ে পূর্বের হাত থেকে ধস্তাধস্তি করে ছুরি ছিনিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। কিছু জায়গায় নিজেও ব্যথা পায়। বৃদ্ধাঙ্গুল খানিকটা কেটে যায়। পূর্ব হিংস্ররূপী জন্তুর মতো নিঃশ্বাস ছাড়ছে। নিঃশ্বাসের সাথে অদ্ভুত ভয়ঙ্কর শব্দও হচ্ছে। পূর্ণতা কোমরে দুহাত রেখে জোরে জোরে হাঁপাচ্ছে। কয়েক মিনিটের মধ্যে পূর্বের এমন কি হলো কুলকিনেরা ভেবে পাচ্ছে না। পূর্ব দেয়ালে পিঠ লাগিয়ে মুখ দুহাতের তালুয় ঢেকে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে। পূর্ণতার ঠোঁটের উপর জমা ঘামগুলো আঁচলে মুছে হাঁপাতে হাঁপাতে পূর্বের কাছে এগিয়ে ক্লান্তিকর ভঙ্গিতে ওর বুকে কপাল লাগিয়ে দেয়। অনেকটা অভিমান মেশানো কণ্ঠে বলে ওঠে, তুমি নিজেকে কি ভাবো? পূর্ব চোখ খুলে ঘাড় নুইয়ে পূর্ণতার তোয়ালে পেঁচানো মাথায় হাত রাখে স্বাভাবিক স্বরে বলে ওঠে, কিছুই না, রাগ উঠেছিল, আই এম সরি। পূর্ণতার মাথা থেকে পেঁচানো টাওয়ালটা খুলে ফেলে পূর্ব। আজ এইটুকু প্রমাণিত হলো পূর্ণতার ব্যাপারে সামান্য বাজে কথা সহ্য করতে পারবে না ও। পূর্ণতার ভেজা চুলগুলো আলগোছে ঠিক করে পিঠ ছেড়ে দিল পূর্ব। গাল দুটো ধরে বুক থেকে মুখ তুলে নিজের দৃষ্টিতে আবদ্ধ করলো পূর্ণতার ক্ষিপ্ত চোখ জোড়া। পূর্ণতা এবার সত্যি খেপেছে। রাগের মানুষ থুতনি কাঁপে, ওরও কাঁপছে। কিন্তু পূর্ণতার থুতনিতে সেই গর্তময় সৌন্দর্যটা রাগের বেশভূষায় আরো অনেক গুণ সৌন্দর্যের লীলা মোহযুক্ত হয়েছে। পূর্ব ঠোঁটে গিয়ে থুতনির স্পর্শ করতে নিবে হঠাৎ পূর্ণতার মাথার পেছনে নিয়ে কয়েক পা পিছিয়ে যায়। তর্জনী উঠিয়ে ক্রোধপূর্ণ গলায় তীর্যক চাহনিতে বলে ওঠে, বারবার তোমাকে বোঝানোর বাক্য আমি ব্যয় করব না। তুমি নিজের রাগকে সংযত করে তবেই আমার কাছে আসবে। কাল রাতে তুমি নেশাদ্রব্য খেয়েছো, আমি কিচ্ছু বলিনি। যখন যেটা করতে বলছো আমি করেছি, কোনো বাধা দেইনি। আজ এখন এই মুহূর্তে তোমার যে বীভৎস চিত্র আমি দেখলাম তা আমি কখনোই মেনে নিব না। পূর্ব, তুমি ছুরি দিয়ে দেয়ালে আঘাত করছিলে কেন? কি প্রয়োজন ছিল তোমার? তুমি কি বুঝতে পারো না তোমার এই সব দৃশ্য দেখলে আমি ভয় পাই?
শুধু একটা কথাই বলবো, তোমার এই বীভৎস রূপ যদি না পাল্টাও, আমি জানি না আমি তোমার সাথে কেমন খারাপ ব্যবহার করব। তোমাকে শ্রেয়ার ঘটনায় আমি কিছুই করতে বলিনি। তুমি আমার কাছে এত বড় সত্যি লুকিয়েছিলে, আমি কিছুই বলিনি। আমাকে কি তোমার মূর্খ মনে হয়? তোমার পাঁচাটা মানুষ লাগে, কতবার বোঝাবো। আমি একবার তোমার ওপর রাগ বাড়িয়ে দিলে আর কখনোই তোমার সামনে আসবো না। তুমি কি বিশ্বাস করো না আমি পূর্ণতা তোমাকে কষ্ট দিতে পারি? তাহলে শিওর থাকো, তোমার উগ্রপন্থী আচরণ বা রাজনীতির কোন্দলে যদি আমার সবচেয়ে প্রিয় জিনিস হারিয়ে যায়, আমিও তোমার জীবন থেকে হামেশার জন্য হারিয়ে যাব। আমাকে আন্ডারএস্টিমেট করবে না। পূর্ণতা আঙ্গুল নামিয়ে লাগেজ থেকে গ্রে কালারের শার্ট বের করে পূর্বের দিকে ছুঁড়ে মারে। হা করে থাকা পূর্বের মুখ উপর শার্টটা বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে। পূর্ণতা পরিবর্তিত রূপ দেখে মাঝে মাঝে মারাত্মক আশ্চর্য হয় পূর্ব। নিজেকে তখন প্রশ্ন করতে ইচ্ছে করে, আমি পূর্ণতার এই রূপটা সবসময় কবে পাবো? আমার যে কঠিন চিত্তের পূর্ণতাকে অস্থির লাগে। পূর্ব আড়ালে হেসে ফ্লোর থেকে শার্ট তুলে নেয়। গায়ে শার্ট জড়াতেই অস্ফুট কণ্ঠে চাপা আর্তনাদ করে হাতের দিকে দৃষ্টি দেয়। ব্যান্ডেজ ভিজে রক্ত টলটল করছে। আচ্ছা, পূর্ণতাকে ব্যান্ডেজ করে দিতে বলবে? সহনশীল ব্যথা সহ্য করাই উচিত। করুণ ব্যথা, করুক ব্যথা। ট্যাক্সি থামতেই পূর্বের রেগে গটগট করে ভেতরে চলে গেল পূর্ণতা। ট্যাক্সি থামতেই পূর্বকে রেখে গটগট করে ভেতরে চলে গেল পূর্ণতা। পূর্ব ওয়ালেট হাতে ভাড়া দিতে গিয়ে থতমত খেয়ে শেষ পর্যন্ত লাগেজ নিয়ে ভেতরে গেল। বাড়ির বারান্দায় পূর্বিকা, মা, দাদি, সাইমা বসে চা খাচ্ছিল। পূর্ণতাকে দেখে পূর্বিকা আশ্চর্য হয়ে খুশিতে কাপ রেখে এগিয়ে যায়। বজ্জা তো বলে গিয়েছিল 4 দিন থাকবে। আপু ওনার ইচ্ছেতে আসতে হয়েছে, ওনার নাকি ওই পরিবেশ ভালো লাগেনি। পূর্বিকা একটা বেতের মোড়া এনে ওকে বসতে দিলে। দাদি বলে উঠল, না দাদি, উনি অসুস্থ আছেন। কথাটুকু শেষ না করতেই চটপট গতিতে লাগেজ হাতে ঢুকলো পূর্ব। পূর্ণতাকে অগ্রাহ্য করে দাদির কাঁধে মাথা রেখে হাত ছাড়ার কণ্ঠে বলল, বড্ড টায়ার্ড লাগছে দাদি, জানো তোমার হাতে লেবুর শরবতটা খেতে ইচ্ছে করছে, একটু খাওয়াবে? পূর্ণতা বিরক্ত চেপে মুখ অন্যদিকে ঘুরিয়ে লাগেজ টেনে যেতে লাগলো। সাইমা এতক্ষণ চুপচাপ ওদের মিয়া বিবির কার্যকলাপ দেখছিল। শান্ত ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছিল। দাদি খুশিতে গদগদ হয়ে বলল, ছি দাদি, কি যে বলো না, আমি এখনই তোমার ছেলেকে দাদা হতে দিচ্ছি না। অপেক্ষা করো, অপেক্ষা, বুঝলে? শরবতটা খাওয়ানোর ব্যবস্থা করো দাদি, জার্নিতে খুব ক্লান্ত লাগছে। সাইমা চাটা শেষ করে কাপটা টেবিলে রেখে পূর্বের উদ্দেশ্যে বলে ওঠে, পূর্ব, তোর হাতে ব্যান্ডেজ কেন? পূর্ব মুখ গোমরা করে উত্তর দিল, হাতকে জামা পরিয়েছি, তুই পরাবি? সাইমা উত্তর শুনে অপরাধ বোধে নিস্তেজ হলেও দাদি ব্যস্ত হয়ে হাত দেখেই প্রচন্ড উৎকণ্ঠায় বলল, দরজার সিটকিনিতে কেটেছে দাদি, টেনশন করছো কেন? আমি একদম ঠিক আছি। কিছু মানুষের জীবনে স্বল্প কিছু ব্যক্তি থাকে যাদের কাছে খোলা বইয়ের মতো কথা বলা যায়। কিছু বলার না থাকলেও বলার জন্য মন আকুপাকু করে। একটা সাজানো মিথ্যা বলেও তার দৃষ্টি আকর্ষণে মন আকুতি জানায়। তার কাছে নিজেকে অন্যতম ভাবেই ইচ্ছে করে। অদ্ভুত কারণে মন তাকে নিজের করেই রাখতে চায়। সহজ ভাষায় পজিটিভনেস বা তুই জাস্ট আমার, এরকম একটা মনোভাব হামেশার জন্য মাথায় মধ্যে গেঁথে যায়। পূর্ব নিজের ব্যক্তি জীবনে 3টে মানুষের সাথে পরিমাপ ছাড়া কথা বলে। নিজের বাবা, নিজের দাদি, বর্তমানে নিজের স্ত্রী। সবাই বলে মায়ের সাথে ছেলের সম্পর্ক দৃঢ় এবং বাবার সাথে মেয়েদের সম্পর্ক মজবুত হয়ে থাকে। কিন্তু পূর্বের জীবনে সবই হয়েছে উল্টো, উদ্ভট, হুটকো। উল্টো হয়েছে এ কারণে মায়ের বদলে বাবার সাথে মিলটা গেঁথেছে। ছেলে ভাই বোন থাকা সত্ত্বেও একমাত্র বড় বোনের সাথেই বোঝাপড়া সেটেছে। বাবার বিরাট ব্যবসা থাকার পরও তার মন মানুষের সেবার জন্য পড়ে থাকে। পূর্ব দুপুরের খাবার খেতেই ফোন অন করে দেখে অনলাইনে তার ঢাকাগামী ট্রেনের টিকিট কনফার্ম হয়েছে।
খাওয়া শেষ করে সবাইকে যাওয়ার ব্যাপারটা জানালে নিমিষেই সবার মুখে আদল অমাবস্যার অন্ধকারে ছেয়ে যায়। পূর্বের বাবা আলাদা করে ডেকে একাকীভাবে জিজ্ঞেস করে, তোর কি কোনো গুরুতর সমস্যা হয়েছে? গুরুতর কিনা দেখতে হবে, আগে আমার ঢাকা যাওয়াটা জরুরি। তুমি না হয় কাল বাদে পরশু সবাইকে গাড়ি করে নিয়ে এসো। তুই কি ট্রেনে যাওয়ার চিন্তা করছিস? আমি ট্রেনেই যাচ্ছি আব্বু। দুপুর 3টা 5-এর টিকিট কনফার্ম, তিস্তা এক্সপ্রেস।